নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের পরবর্তী ক্লাস নিয়ে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটি অলরেডি আমাদের 3টে ক্লাস করানো হয়েছে, যার প্লেলিস্ট তোমরা চ্যানেলে দেখতে পারবে। এবং সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং সকলে একটা করে লাইক এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। তো চলো, আজকের আমাদের প্রথম যে প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, ক্লাস নাম্বার 4। আর আজকের ক্লাসের কোয়েশ্চেনগুলি অবশ্যই একটু মডার্ন লেভেলের রয়েছে, শেষ পর্যন্ত সকলে দেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন খেলোয়াড়কে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে? আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 সম্পর্কিত ডিটেলস ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। এখানে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা। অপশান নাম্বার সি, দীপ্তি শর্মা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। নেক্সট, আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025 এটা কিন্তু আয়োজন করেছিল কে? এটা ভারত এবং শ্রীলঙ্কা মিলে কিন্তু হোস্ট করেছিল 2025-এর আইসিসি ওডিআই বিশ্বকাপ। এই যে ইভেন্টটি হয়েছিল এটি কিন্তু 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত হয়েছিল। এখানে উইনার টিম কে রয়েছে? অবশ্যই আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে। প্রথমবার কিন্তু ভারত জয়লাভ করেছে আইসিসি ওডিআই বিশ্বকাপ 2025। পুরস্কারের অর্থ হিসাবে কত টাকা এখানে পুরস্কার মূল্য দেওয়া হয়েছে? 39.55 কোটি টাকা কিন্তু এখানে ভারতীয় মুদ্রায় এটা কিন্তু দেওয়া হয়েছে। রানার্স আপ কে হয়েছে? ভারত কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু এই ট্রফিটি জয়লাভ করেছে। যারা রানার্স আপ হয়েছে তাদেরকেও কিন্তু কিছু পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয়ে থাকে, যেখানে দেওয়া হয়েছে 19.88 কোটি টাকা। অফিসিয়াল এখানে যে সং রয়েছে যেটা ব্রিং ইট হোম, যেটা শ্রেয়া ঘোষালের গাওয়া। আইসিসি যে প্রচারণার নাম রয়েছে যেটা কিন্তু উইল টু উইন, এটি রয়েছে এর নাম। প্রতিটা কিন্তু এখানকার ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে কোনো না কোনো এক্সামে। নেক্সট প্রশ্ন আছে, মল্লিকা সারাভাই ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো মল্লিকা সারাভাই রয়েছেন, ইনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। কোন নৃত্যের সাথে যুক্ত ইনি? ইনি কিন্তু ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। ভারতনাট্যম হলো এটি একটি শাস্ত্রীয় নৃত্য, যেটা কিন্তু সবথেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটা। আর এই ভারতনাট্যম কিন্তু সবথেকে জনপ্রিয় হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে। আর কুচিপুড়ি যেটা দেখছো, কুচিপুড়ি এটা আমাদের কোথাকার? অবশ্যই অন্ধ্রপ্রদেশে। তো এই দুটোর জন্যই তিনি কিন্তু বিখ্যাত রয়েছেন মল্লিকা সারাভাই। তিনি সমাজকর্মী এবং চলচ্চিত্র প্রযোজক হিসাবেও পরিচিত রয়েছেন। তিনি বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাই এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাইয়ের কন্যা। পরীক্ষায় কিন্তু এই জন্য এই নামটা অনেকবার কিন্তু পরীক্ষায় চলে আসে যে মল্লিকা সারাভাই তিনি কোন নৃত্যের সাথে যুক্ত, ভারতনাট্যম এবং কুচিপুড়ি। তিনি কিন্তু যে আমাদের প্রখ্যাত বিজ্ঞানী রয়েছেন বিক্রম সারাভাই স্পেস স্টেশন, আমরা সকলেই জানি স্পেস সেন্টার, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়, তোমরা সকলে বলবে এটা। এবং শাস্ত্রীয় নৃত্য মৃণালিনী সারাভাই, তারই কন্যা হচ্ছে এই মল্লিকা সারাভাই। পরের প্রশ্ন আছে, ইসরো এবং নাসা যে যৌথ মিশন এটা লঞ্চ করা হয়েছিল, যেটা কিন্তু 2025-এর লঞ্চ করা হয়েছে, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে নিসার। এই যে উপগ্রহ বা স্যাটেলাইট এটি লঞ্চ করা হয়েছিল কোন তারিখে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 জুলাই 2025-এ এই নিসার অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং এই নাসার যৌথ উদ্যোগে নিসার মিশনটি কিন্তু লঞ্চ করা হয়েছে 30 জুলাই 2025। এই সম্পর্কিত ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এক্সিম 4 মিশনটাও দেখা যাবে, ওখান থেকেও পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। আচ্ছা, এই মিশন সম্পর্কিত তথ্য রয়েছে, যেমন মিশনের নাম নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার, যেটাকে সংক্ষেপে নিসার বলা হচ্ছে। এটা উৎক্ষেপণ করা হয়েছে 30শে জুলাই 2025-এ। কোন জায়গা থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। রকেট যে রকেটে করে এটা উৎক্ষেপণ করা হয়েছে যেটা হচ্ছে GSLV MK2, GSLV Mark 2, যেটা কিন্তু GSLV F-16 রকেটে করে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল। এর ফুল ফর্মও পরীক্ষায় চলে আসে, GSLV জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। উদ্দেশ্য কী রয়েছে এই নিসার মিশনের? উদ্দেশ্য রয়েছে এই উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, হিমবাহ এবং প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির আপডেট এবং বিস্তারিত অধ্যয়নকে প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, আমজাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন? আমজাদ আলী খান তিনি একজন প্রখ্যাত সরোদ প্লেয়ার রয়েছেন। আমজাদ আলী খান, ওস্তাদ আমজাদ আলী খান ইনি হলেন একজন প্রখ্যাত কিংবদন্তি সরোদ প্লেয়ার, সরোদ বাদক। তিনি সেনিয়া বাঙ্গাস ঘরানার বাদ্যযন্ত্র অর্থাৎ বাদ্যশিল্পী রয়েছেন। আর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছেন। অবশ্যই আমজাদ আলী খান তিনি একজন প্রখ্যাত সরোদ বাদক। পরের প্রশ্ন আছে, বিলায়েত খান কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন? কে কোন
খেলার সাথে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন নৃত্যের সাথে যুক্ত, প্রতিটা টপিক এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। আর এই সমস্ত টপিক আমাদের স্ট্যাটিক যে পিডিএফ রয়েছে সেখানে কিন্তু সব দেওয়া রয়েছে, পারলে তোমরা এটা নিয়ে নিতে পারো। আচ্ছা, বিলায়েত খান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই তিনি কিন্তু একজন সঙ্গীতের সাথে যুক্ত, যন্ত্রসঙ্গীত, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এটা কিন্তু রাজ্যেরই কোনো একটা এক্সামে আসা কোশ্চেন। তো বিলায়েত খান তিনি কিন্তু একজন সেতার প্লেয়ার। কোন প্লেয়ার? সেতার প্লেয়ার। এখানে দেওয়া রয়েছে যে বিলায়েত খান তিনি একজন প্রখ্যাত সেতার প্লেয়ার এবং যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। পরের প্রশ্ন আছে নীলদর্পণ নাটকের রচয়িতা রয়েছেন কে? তো নীলদর্পণ নাটকের রচয়িতা রয়েছেন দীনবন্ধু মিত্র, আমাদের অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী পয়েন্টে আছে যে নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রে 1860 সালে এটি রচনা করেছেন। এই নাটকটিতে প্রধানত নীল চাষিদের ওপর যে অত্যাচার করা হয়েছিল, ইংরেজ সাহেবরা যা অত্যাচার করেছিল না, এই নাটকটিই কিন্তু বর্ণনা করছে এই সম্পূর্ণ নীল চাষিদের দুর্দশার সম্পর্কে। পরের প্রশ্ন আছে মুন্ডা বিদ্রোহের নায়ক কে রয়েছেন? মুন্ডা বিদ্রোহের নায়ক রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহ প্রধানত 1899 দিকে হয়েছিল। হ্যাঁ, এখানে দেওয়া আছে 1899 থেকে 1900 সালে কিন্তু এটি হয়েছিল। আচ্ছা, মুন্ডা বিদ্রোহের অন্যতম যে নেতা রয়েছেন বিরসা মুন্ডা। এই বিদ্রোহটি কিন্তু উলগুলান বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। এই বিদ্রোহটি মূলত হয়েছিল 1899 থেকে 1900 সালের মধ্যে ছোটনাগপুর অঞ্চলে কিন্তু এটি সংঘটিত হয়েছে। পরের প্রশ্ন আছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে দেবে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। পরের প্রশ্ন আছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এটি কে স্থাপন করেছেন? তো মেট্রোপলিটন ইনস্টিটিউশন যেটা স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। মেট্রোপলিটন ইনস্টিটিউশন 1872 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে এটি কিন্তু স্থাপন করা হয়েছে। এইটি বর্তমানে কিন্তু বিদ্যাসাগর কলেজ নামে কিন্তু পরিচিত। এটি প্রথম বেসরকারি কলেজগুলির মধ্যে অন্যতম ছিল, যা সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত হতো। পরের প্রশ্ন আছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? এটা প্রায় আমরা সকলে জানি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটি দাদাভাই নওরোজির লেখা। দাদাভাই নওরোজি এই বইটির মাধ্যমে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণের যে ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের যে নির্গমন তত্ত্বটি কিন্তু তিনি তুলে ধরেছেন। তাকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান বা বৃদ্ধ মানব কিন্তু বলা হয়ে থাকে এবং তিনি কিন্তু 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। পরীক্ষায় এই প্রশ্নটা এসএসসি সিজিএলের মতো এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু এটা চলে এসেছে অলরেডি, এখনও পর্যন্ত অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত নিচের মধ্যে 4 জন দিয়ে দেবে কোন সদস্য? অবশ্যই দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন আছে 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25 শিরোপা জিতে নিয়েছে কি? তো 32তম যে বিজয় হাজারে ট্রফি এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই। আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম, আমাদের একটা প্লেলিস্টও করা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত, তোমরা এটা দেখে নিতে পারো মান্থলি। এছাড়া কিন্তু তোমাদের যে 500 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা করিয়েছি সেটা দেখে নেবে তোমরা, এবং আমাদের পিডিএফ যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু কোনো রকম ক্লাস দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর তোমাদের বলে রাখি অ্যাপয়েন্টমেন্টের নতুন ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়া গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে এই সম্পর্কিত অন্যান্য তথ্য। পরের প্রশ্ন যেটা আছে 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25 যে শিরোপা জিতে নিয়েছে যেটা কিন্তু কর্ণাটক, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। বিজয় হাজারে ট্রফি 2024-25 সংস্করণ যেটা 32তম, এটি আয়োজন করা হয়েছে কত সালে? 21 ডিসেম্বর 2024 থেকে 18 জানুয়ারি 2025 পর্যন্ত। এখানে উইনার বা বিজয়ী টিম রয়েছে কে? কর্ণাটক এই নিয়ে টোটাল 5 বার কিন্তু জয়লাভ করেছে এই ট্রফিটি। অধিনায়ক কে ছিলেন এই বছরের? যেটা কিন্তু মায়াঙ্ক আগরওয়াল। রানার্স আপ কে রয়েছেন? বিদর্ভ কিন্তু রানার্স আপ রয়েছে, এখানকার অধিনায়ক ছিল কে? করুণ নায়ার। যদি বলা হয় যে ম্যাচের সেরা খেলোয়াড় কে রয়েছেন তাহলে কিন্তু স্মিরন রবিচন্দ্রন যিনি কিন্তু কর্ণাটক থেকে রয়েছেন। এছাড়া সিরিজের সেরা প্লেয়ার রয়েছেন যার নাম করুণ নায়ার বিদর্ভ থেকে। প্রতিটা প্রশ্নের যে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের যে আমাদের পিডিএফটি রয়েছে, এই যে এটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোনো কল করবে না। আর এখানে যে সমস্ত টপিকগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত টপিক কিন্তু তোমরা ডেমো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করলে। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে।
তো এখানে কী কী টপিক রয়েছে সেটা একটু তোমরা দেখে নেবে। টোটাল 120টার ওপর কিন্তু এখানে টপিক সংখ্যা রয়েছে, এখানে পেজ সংখ্যা রয়েছে 126টা, এবং এখানে যা টপিক দেওয়া রয়েছে এর বাইরে আমাদের এক্সামে ডব্লিউপি, কেপি বা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি কোনো এক্সামেই কিন্তু এর বাইরে তোমাদের থাকবে না। স্ট্যাটিক থেকে জিকে থেকে যাই জিজ্ঞাসা করুক না কেন। রিসেন্টলি আমাদের যে এক্সাম চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সিএইচএসএল এক্সাম চলছে, যেহেতু কোনো রকম অ্যানালাইসিস করা যাবে না তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। এখান থেকে আমাদের এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কিন্তু দেখে নেবে এই সমস্ত কিছু। এছাড়া এখানে কিন্তু সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ পার্ট, আর্টিকেল, ধারা, উৎস সব কিছু দেওয়া রয়েছে। সবই গুরুত্বপূর্ণ, এমন কোনো কিছু নেই যেটা কিন্তু এখানে দেওয়া হয়নি। সবাই যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা একটু নিয়ে নিতে পারো। এখানে সমস্ত টপিকগুলো তোমরা একটু দেখে নেবে। ডেমো পিডিএফ আকারে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। টোটাল এর যে প্রাইস রয়েছে সেটা কিন্তু 249 এর প্রাইস কিন্তু রয়েছে, কিন্তু এটা কিন্তু সকলের জন্য নয়। এখন তোমাদের কিন্তু সকলের জন্য 171 পেমেন্ট করলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। কিছু প্রশ্ন উত্তর এখানে তোমরা দেখে নিতে, সব কিছু এখানে দেওয়া রয়েছে যেগুলো আমাদের এসএসসি বা রেলওয়ে এক্সামে আসে, এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। যেমন দেখো, কিছু গুরুত্বপূর্ণ নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি, একটু আগে আমরা দেখলাম মৃণালিনী সারাভাই, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত রয়েছেন, তাই না? তো অবশ্যই দেখে নেবে সিতারা দেবী, যাকে কিন্তু কত্থকের সম্রাজ্ঞী বলা হয়ে থাকে। এছাড়া সাংবিধানিক গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পার্টগুলি রয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে। এগুলো আমাদের মৌলিক অধিকার সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। তো অবশ্যই যেটুকু দরকার সেই সমস্ত কিছু এই 126টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেখানে 125-এর কাছাকাছি আমাদের টোটাল টপিকের সংখ্যা রয়েছে। আর এর বাইরে কিন্তু কোনো কিছু বাদ নেই, ঠিক আছে। যা স্ট্র্যাটেজিকে আসবে সবই কিন্তু এর মধ্যেই চলে আসবে। গ্রুপ সি, গ্রুপ ডি বা ডব্লিউপি বা কেপি কনস্টেবল যাই পরীক্ষা দাও না কেন, বা পিএসসির কোনো এক্সাম, এসএসসি, রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো স্ট্র্যাটেজিকেতে যাই দিক, এর বাইরে কোনো পরীক্ষায় দরকার নেই। এছাড়া আমাদের কাছে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মান্থ ওয়াইজ। যাদের প্রয়োজন রয়েছে ₹20 অর্থাৎ 20 টাকা পার মাস তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আর এখানে যে কোনো মাসের তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রতি মাসে কতগুলো আমাদের এখানে পেজ সংখ্যা রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে 38টা কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে 500টার কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু রয়েছে এই অক্টোবর মাসে। সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আর এখান থেকে অলরেডি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তোমাদের যদি বলি যে সামনে এক্সাম রয়েছে আমাদের এসএসসি বা রেলওয়ে এক্সাম বা আমাদের রাজ্যের এক্সাম, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা জানি এনটিপিসি এক্সামে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে, সুতরাং এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যা প্রশ্ন আসুক না কেন, সেটা CBT 1 হোক বা CBT 2, সেটা প্রিলি হোক, মেন্স হোক বা টিয়ার 1 বা টিয়ার 2, সমস্ত এক্সামের জন্য একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে এই কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া রয়েছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 1200 কোশ্চেন পাবে, তার সাথে পাবে 50টা পেজের একটি জিস্ট। এই টোটালটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর। এছাড়া কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ পিডিএফের মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইতিহাসের এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। তোমরা সামনে যে কোনো এক্সাম দাও না কেন, টোটালি কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতকে একদম সিকোয়েন্স অনুসারে কিন্তু কম্পাইল করা হয়েছে এটিকে। এখানে টোটাল 80টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে, এবং শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের প্রশ্নও দেওয়া রয়েছে, যেগুলো আগামী দিনে আমরা যারা ডব্লিউপি বা কেপি বা এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম দেবো, তাদের কিন্তু এখান থেকেই তোমাদের কমন কিন্তু চলে আসবে। যাদের প্রয়োজন রয়েছে এটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবে। যাদের প্রয়োজন রয়েছে বাংলা ভাষায় খুব ভালো একটি ম্যাথের জন্য বই, তারা কিন্তু এই বইটা অবশ্যই নিতে পারো। সুবির দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স 2025-এর লেটেস্ট এডিশন, যেটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে। এছাড়া যারা পিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য মেন্স এক্সাম দেবে, সেটা ডব্লিউপিএসআই হোক বা কেপিএসআই, সমস্ত এক্সামের জন্য লীলা রয়ের এই বইটি এবং তপতি পাবলিকেশনের এই বই দুটি অবশ্যই তোমাদের মেন্স এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই বইগুলি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া সামনে কিন্তু আমাদের কিন্তু অন্যান্য যে জিডি কনস্টেবলের এক্সামটা আসতে চলেছে না, সেখানে কিন্তু তোমাদের আরপিএফের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ওর মধ্যে ইনক্লুড করার কথা চলছে। সুতরাং আরপিএফ যদি এর সাথে ইনক্লুড হয়ে যায়, সুতরাং ভ্যাকেন্সি অনেকটাই বেড়ে যাবে। এমনি জিডি ভ্যাকেন্সি প্রচুর থাকে, তো তোমরা ধরে রাখতে পারো 60,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে, এবং এখানে আরপিএফের ভ্যাকেন্সি ইনক্লুড করা হতে পারে। সুতরাং এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এই দুটোই অ্যাভেলেবেল রয়েছে। কারোর প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই নিয়ে নেবে। এছাড়া বায়োলজি রয়েছে, যেটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আরপিএফ এসআই সাবজেক্ট ওয়াইজ রয়েছে, এনটিপিসি রয়েছে সাবজেক্ট ওয়াইজ 2025-এর। এছাড়া 2020-21-এর 5000+ জিকে কোশ্চেন রয়েছে এখানে এনটিপিসিতে আসা, ঠিক আছে। সবই কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে যার প্রয়োজন রয়েছে। এছাড়া টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 আগস্ট, অপশান নাম্বার সি। 6 আগস্ট হিরোশিমা ডে এবং 9 আগস্ট নাগাসাকি ডে।
আচ্ছা, এখানে রয়েছে 1945 সালের 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা হিরোশিমায় যে লিটল বয় নামক যে আণবিক বোমাটি ফেলেছিল, এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামে একটি বোমা ফেলা হয়েছিল। তো এই যে দ্বিতীয় বোমাটি ফেলা হয়েছিল এটা কিন্তু নাগাসাকিতে 9 আগস্টে, এই জন্য কিন্তু এই দিনটিকে নাগাসাকি দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে। আর এই বোমা হামলার যে শিকারদের স্মরণ এবং বিশ্ব শান্তি বজায় রাখার জন্য এই দিনটি কিন্তু পালন করা হয়ে থাকে। সুতরাং তোমরা সহজে মনে রাখবে 6 আগস্ট হচ্ছে হিরোশিমা ডে, যেখানে লিটল বয় ফেলা হয়েছিল, এবং 9 আগস্ট হচ্ছে নাগাসাকি ডে, যেখানে কিন্তু ফ্যাটম্যান কিন্তু ফেলা হয়েছিল। পরের প্রশ্ন আছে, যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থান করছে এটি কোথায়? তো মাইথন বাঁধ যেটা কিন্তু অবস্থান করছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে, ঝাড়খণ্ডের বরাকর নদীর ওপর কিন্তু এটি রয়েছে। তো মাইথন বাঁধ যেটা কিন্তু নর্মদার বরাকর নদীর ওপর এটি কিন্তু নির্মাণ করা হয়েছে, এবং এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁধ, ডিভিসি। এটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত, এবং এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের ক্ষেত্রে দীর্ঘতম নদীর ক্ষেত্রে হয়ে যাবে আমাদের গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, আর টোটাল অফ আমাদের দীর্ঘতম নদী বলা হলে অবশ্যই গঙ্গা। গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গাও কিন্তু নামে ডাকা হয়ে থাকে, তো দক্ষিণে গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরীকে। এছাড়া আর একটা প্রশ্ন এখান থেকে চলে আসে যে কাবেরী কিন্তু দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু বলা হয়ে থাকে, কাবেরী রিভার, যেটা কিন্তু পবিত্রতার জন্য গঙ্গার মতো পবিত্র তাই। আর গোদাবরী যেটা হয় এটা কিন্তু মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর থেকে এই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, আর এর টোটাল যে দৈর্ঘ্য রয়েছে যেটা 1465 কিলোমিটার। পরের প্রশ্ন আছে, মর্যাদাপূর্ণ জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2025-এ কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আর এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, অবশ্যই ভোরে ভোরে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চলে আসবে, তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ কিন্তু নিতে পারো। ডক্টর ভি নারায়ণ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ডক্টর ভি নারায়ণন, তাকে কিন্তু সম্মানিত করা হয়েছে 2025-এর জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কারে। পরের প্রশ্ন আছে, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থান করছে? তো সিয়াচেন হিমবাহ এটি অবস্থান করছে কারাকরম রেঞ্জে। কোথায়? কারাকরম রেঞ্জে অবস্থান করছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ কারাকরম পর্বতমালায় অবস্থান করছে, এটি পৃথিবীর মেরু অঞ্চলগুলির বাইরে অবস্থান করছে এবং দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। এটিকে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রও বলা হয়ে থাকে, কারণ এখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিতর্কিত যে সামরিক উপস্থিতি এখানেই রয়েছে। ভারতে কোন রাজ্যে উপকূলরেখা দীর্ঘতম রয়েছে? এটা আমরা প্রায় সকলেই জানি যে সবথেকে বেশি কিন্তু গুজরাটে উপকূলরেখা দীর্ঘতম। কতটা রয়েছে? অবশ্যই কিন্তু গুজরাটের পর কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। গুজরাটের উপকূলরেখা বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে অবস্থিত যে রাজ্যগুলি অবস্থান করছে সেখানকার মধ্যে এটা দীর্ঘতম রয়েছে। এবার ভারতের টোটাল যে মূল উপকূলরেখা রয়েছে তার দৈর্ঘ্যটা কত? 7516.6 কিলোমিটার। আর গুজরাটের ক্ষেত্রে 1600 সামথিং, কিন্তু এখন একটু হলেও বেড়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় উপকূলরেখা যদি বলা হয় সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ রাইট অ্যান্সার হয়ে যাবে। কোন নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থান করছে? তো শ্রীনগর শহরটি অবস্থান করছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ঝেলাম নদীর তীরে। যে সমস্ত নদী তীরবর্তী শহরগুলি রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই দেখে যাবে, আমাদের ডব্লিউপি বা রাজ্যের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন চলে আসে, আর এগুলি আমাদের স্ট্যাটিস্টিকের বইতে দেওয়া রয়েছে। শ্রীনগর যেটি কিন্তু ঝেলাম নদীর তীরে অবস্থান করছে, যা কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং ঝেলাম নদী যেটা প্রাচীনকালে বিতস্তা নামে পরিচিত, বিতস্তা যার বর্তমান নামই কিন্তু ঝেলাম, ঠিক আছে। আচ্ছা, শ্রীনগর যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, এটাও দেখে রাখতে হবে। পরের প্রশ্ন আছে যে নোবেল শান্তি পুরস্কার, নোবেল পিস প্রাইজ 2025 এটি কাকে দেওয়া হবে? তো আর রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মারিয়া কারিনা মাচাদো, অপশান নাম্বার ডি, তাকে কিন্তু দেওয়া হতে চলেছে 2025-এর নোবেল শান্তি পুরস্কার আর কি, ঠিক আছে। তো নোবেল শান্তি পুরস্কার যেটা কিন্তু অবশ্যই মারিয়া কারিনা মাচাদো পেতে চলেছেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই যে দুটি শব্দ যোজিত হয়েছে এটা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে এবং কত সালে হয়েছে? এই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। তো 1976 সালে 1976 সালে যে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, এই সময় কিন্তু প্রথম এবং শেষবার, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এখনও পর্যন্ত কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? একবার। কত সালে? 1976-এ। কত নম্বর সংবিধান সংশোধনী? 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোন কোন শব্দ যুক্ত হচ্ছে?
এই যে আমাদের রয়েছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ওই শব্দগুলি কিন্তু যুক্ত করেছে। তো এখানে দেখে নেবে যে 42 নম্বর সংবিধান সংশোধনী আইন 1976 সংবিধানের প্রস্তাবনা, এটা কিন্তু যুক্ত করা হয়েছে। এই সংশোধনীকে কিন্তু ক্ষুদ্র সংবিধান সংশোধনীও বলা হয়ে থাকে, মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অনেক কিছুই কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছে এবং অনেক কিছু বাদও দেওয়া হয়েছে। তো এই যে আমাদের প্রিয়াম্বেলে কোন কোন শব্দ যুক্ত হয়েছে, একটা সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকিউলার, সংহতি, ইন্টিগ্রিটি, এই শব্দগুলি কিন্তু যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করে থাকেন বা বিচারপতিদের নিয়োগ করে থাকেন কে? অবশ্যই কিন্তু ভারতের রাষ্ট্রপতি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কলেজিয়াম ব্যবস্থার পরামর্শক্রমে নিয়োগ করে থাকেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে অবশ্যই ন্যূনতম হাইকোর্টে 5 বছর বিচারপতি হিসাবে থাকতে হবে, অথবা হাইকোর্টে ন্যূনতম 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত তাদের কার্যকালে থাকতে পারেন। পরের প্রশ্ন আছে, নির্বাচনের নেতিবাচক ভোটদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কে বা কারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন? তো এটা কিন্তু সেই তখনকার কারেন্ট ডেট থেকে, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে নির্বাচন কমিশন কিন্তু সেই সময় এখানে দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে 19 নম্বর আর্টিকেলটি কিসের সাথে যুক্ত বা এর বিষয়বস্তু কী রয়েছে? তো অবশ্যই এটি কিন্তু ভারতের সমস্ত নাগরিকের একটি স্বাধীনতার অধিকার 19 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। আমাদের টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, এবং মৌলিক অধিকার কিন্তু আমরা টোটালি সবগুলোই কিন্তু এখানে আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। সংবিধানের অনুচ্ছেদ নম্বর 19, যেটা কিন্তু ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকার প্রদান করেছে। এর মধ্যে অন্যতম হল বাক ও মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, শান্তিপূর্ণভাবে সমবেত করার যে স্বাধীনতা বা সংঘ সমিতি গঠনের যে স্বাধীনতা, এগুলি কিন্তু দেওয়া রয়েছে। এই অধিকারগুলি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই কিন্তু প্রযোজ্য, কোনো বাইরের ব্যক্তিদের ক্ষেত্রে নয়। পরের প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কোন সালে? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থা। এটা কিন্তু এখনও পর্যন্ত একবারও জারি হয়নি। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে এটাও পরীক্ষায় চলে আসে। এটা কিন্তু 360 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। 352 নম্বর আর্টিকেল, এটা কিসের সাথে সম্পর্কিত? 352 নম্বর আর্টিকেল কিন্তু আমাদের যে জরুরি অবস্থা রয়েছে সেটার সাথে সম্পর্কিত, এবং রাষ্ট্রপতি শাসন 356 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, ফার্স্টে আমাদের এখানে কী রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে, এবং এটি কিন্তু এখনও পর্যন্ত একবারও জারি করা হয়নি। রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের আর্থিক স্থিতিশীলতা বা ঋণ ঝুঁকিতে রয়েছে, তবে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটি ছাড়াও সংবিধানে আরও 2টি জরুরি অবস্থা রয়েছে, যেটা একটু আগেই বললাম, জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেল, এবং রাজ্য জরুরি অবস্থা, যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলে থাকি, 356 নম্বর আর্টিকেল। আর এই আর্টিকেলটাকে প্রয়োগ করেই বর্তমানে আমাদের নর্থ ইস্টের একটি রাজ্য রয়েছে, বর্তমানে সেখানে প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে সেই রাজ্যটি কোনটা। পরের প্রশ্ন আছে, অপারেশন বর্গা এটি চালু হয়েছিল ভারতের কোন রাজ্যে? এক্ষেত্রে কিন্তু এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি কিন্তু পশ্চিমবঙ্গে চালু করা একটি অপারেশন বর্গা। কত সালে এটি চালু হয়েছে? এই যে অপারেশন বর্গা, এটি 1978 সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ভাগ চাষিদের তাদের জমির অধিকারের সরকারি নথিভুক্তকরণ এবং তাদের আইনি স্বীকৃতি দেওয়া। এটি ছিল বামফ্রন্ট সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমি সংস্কারের কার্যক্রম। পরের প্রশ্ন আছে, TRIPS বলতে কী বোঝায়? যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বাণিজ্য সংক্রান্ত মেধাস্বত্ব অধিকার। এর ফুল ফর্ম কী রয়েছে? TRIPS এর ফুল ফর্ম রয়েছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটি হলো WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি চুক্তি। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে যেন মেধাস্বত্ব যেমন পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক সুরক্ষিত থাকে এবং তার জন্য ন্যূনতম মান স্থাপন করা। আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। পরের প্রশ্ন আছে, ভারতীয় অর্থনীতির উদারীকরণ শুরু হয়েছিল এটি কত সালে? ভারতীয় অর্থনীতির যে উদারীকরণ এটি শুরু হয়েছে 1991 সালে। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। তো চলো ডিটেলসে দেখা যাক। এটা 1991 সালে
তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার অর্থাৎ এলপিজি। এলপিজি মানে ওই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, ঠিক আছে। এলপিজি মানে হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তো এই তিনটে যে রয়েছে এল, পি এবং জি, এটার সম্পর্কে দেখে রাখবে, এটা ফুল ফর্ম। এবং এই সংস্কারের মূল কারণ ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভে তীব্র সংকট এবং ক্রমবর্ধমান বাজেটের ঘাটতি। মনমোহন সিং যে সময় আমাদের কিন্তু তিনি অর্থমন্ত্রী ছিলেন, খুব ভালো কিন্তু তিনি কাজ করে গেছেন, তার সংস্কার কিন্তু খুব ভালো মাত্রায় তিনি করেছেন, ঠিক আছে। আচ্ছা, এর ফলে দেশের যে অর্থনীতি লাইসেন্সের রাজের যে অবসান ঘটে এবং বেসরকারি বিনিয়োগের পথ সুগম হয়েছিল। পরের প্রশ্ন আছে ওএনজিসি এর ফুল ফর্ম কী? তো ওএনজিসি, যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অপশান নম্বর বি রাইট অ্যান্সার। ওএনজিসি সম্পর্কে যদি একটু আমরা দেখে নিই, ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটি একটি ভারতীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ যেটাকে আমরা বলে থাকি, এবং ভারতের বৃহত্তম তেল গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনকারী সংস্থা। এটি ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর বলা হয়ে থাকে কোনটাকে? অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের শক্তিঘর। পরের প্রশ্ন আছে আর লাইসোসোম, যেটা কি আছে? আত্মঘাতী থলি কিন্তু বলা হয়ে থাকে লাইসোসোমকে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখবে যে মাইটোকন্ড্রিয়াতে কোষের যে শোষণ প্রক্রিয়াটা হয়ে থাকে সেটা মাইটোকন্ড্রিয়াতে কমপ্লিট হয়ে থাকে। এই প্রক্রিয়া খাদ্যকণা ভেঙে শক্তি অর্থাৎ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট রূপে এটি তৈরি হয় এবং এটিপি হলো কোষের এনার্জি কারেন্সি বা শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম কিন্তু রয়েছে, এটাও পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু রয়েছে? তো হিমোগ্লোবিন মানে আয়রন, আয়রন অর্থাৎ লোহা কিন্তু রয়েছে। ভালো লাগলে একটা লাইক করবে সকলে এবং শেয়ার করে দেবে। হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত রক্তকণিকাতে উপস্থিত একটি প্রোটিন। হিমোগ্লোবিনের কেন্দ্রে আয়রন বা লোহা থাকে যা অক্সিজেন বহন করতে সাহায্য করে। এটি ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেনকে পৌঁছে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে। তো এটাই হচ্ছে মূল কাজ। নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ শোষিত অন্তর্ভুক্ত নয় বলেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ, অপশান নম্বর ডি। এবার আমাদের দেখতে হবে যে উষ্ণ শোষিত যে রয়েছে এর মানে কি। যে সমস্ত প্রাণীটা পরিবেশের যে তাপমাত্রা নির্বিশেষে তাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্থির রাখতে পারে এবং স্তন্যপায়ী প্রাণী এবং পাখিরা কিন্তু এর মধ্যে পড়ে যায়, যেমন কে রয়েছে? মাদুর রয়েছে, বাঘ রয়েছে, মুরগি রয়েছে, এরা হচ্ছে উষ্ণ শোণিত প্রাণী। ব্যাঙ হলো শীতল শোণিত প্রাণী অর্থাৎ কোল্ড ব্লাডেড প্রাণী বা এক্টোথার্মিক। এরা তাদের শরীরে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে পরিবর্তন করে। শীতল শোণিত যে প্রাণী রয়েছে তাদের যেমন উদাহরণ রয়েছে মাছ, সরীসৃপ, রেপটাইলস, এছাড়া উভচর রয়েছে অ্যাম্ফিবিয়ান্স। তো তারা কিন্তু এই ধরনের শীতল শোণিত প্রাণীর ক্যাটাগরিতে পড়ে যায়। পরের এবং শেষ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, এটা হোমওয়ার্কের কোশ্চেন। নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার এটি অতিক্রম করেনি বলেছে? সুতরাং 3টে রাজ্যের ওপর দিয়ে গেছে আর একটা যায়নি, তো সেটা তোমরা বলবে অড ওয়ান আউটের মতো, ঠিক আছে। আর এই যে কর্কট ক্রান্তি রেখা যেটা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে রাখবে, আমি এখন বলবো না সেটা, তোমাদের এটা প্রশ্নের উত্তর তোমরা সকলে কমেন্ট সেকশানে জানাবে। আর কর্কট ক্রান্তি রেখার অবস্থান 23.5 ডিগ্রি উত্তরে, ঠিক আছে। তো অবশ্যই যদি ভালো লাগে তোমাদের আজকের ক্লাসটি তাহলে একটা লাইক করে দেবে। 30-এর মধ্যে কত স্কোর হচ্ছে জানাতে পারো। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনও অবশ্যই করে রাখবে, কারণ খুব শীঘ্রই তোমাদের জন্য আরও কিছু ভালো ভালো কন্টেন্ট কিন্তু আসতে চলেছে, যেমন টপিক ওয়াইজ বা তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিছু ক্লাস, যেগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে কেন্দ্র করে। অবশ্যই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা এগুলো মিস করে যাবে, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রী এমন আছে তারা অন্যান্য জায়গায় চারিদিক থেকে পড়ে লাস্টে এখানে আসে, তখন বলে যে পরীক্ষার আগে, অনেকজন আবার পরীক্ষার আগে আবার তাদের মানে দেখে আর কি, দিয়ে তখন বলে যারা কমেন্টে যে আগে যদি আমরা দেখতাম তাহলে অনেক ভালো হতো, ঠিক আছে। অনেকটা তাদের লেট হয়ে যায়। সুতরাং এখন থেকে তোমরা যদি যা ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করতে থাকো, এর থেকে তোমাদের বাইরে আর কোনো কিছু প্রয়োজন হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ওয়াইজ ক্লাস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, যেমন স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ যে পার্সোনালিটি রয়েছে, ঠিক আছে, এই সম্পর্কিত। এছাড়া তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ যেমন ফিজিক্সের, বায়োলজি বা হিস্ট্রি, জিওগ্রাফি, এরকম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও খুব শীঘ্রই চলে আসবে।
তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ আমরা কিন্তু কোনো রকম নোটিফিকেশান বেরোলো বা অ্যাডমিট কার্ড রিলিজ হলো, ঠিক আছে, সেই সম্পর্কিত কোনো ভিডিও আমরা কিন্তু দিই না ইউটিউবে। শুধুমাত্র এটা পড়ার জন্য চ্যানেলটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এই সমস্ত যে সমস্ত নোটিফিকেশান বা অ্যাডমিট কার্ড এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। এখানে ডাইরেক্ট কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয় যখনই কোনো নোটিশ আউট হয়ে থাকে বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে তোমাদের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হয়। এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এটাও রয়েছে। এছাড়া এই নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো পিডিএফ, এই সমস্ত পিডিএফের মধ্যে রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স সকলের কাছে থাকা গুরুত্বপূর্ণ, এবং আমাদের যেটা রয়েছে স্ট্যাটিক জিকে। এছাড়া যদি তোমাদের হিস্ট্রি যেটা রয়েছে, এটা কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এই তিনটে কিন্তু তোমরা রাখতে পারো। তিনটে না হলেও তোমরা কমপ্লিট স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু সমস্ত এক্সামের জন্যই প্রায় তোমাদের হেল্প হয়ে যাবে। এছাড়া অন্যান্য সাবজেক্ট এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন যেগুলি রয়েছে সেটা যাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারো। চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।